সকাল সকাল মা এসে ঘরে ঢুকে হলুদ একটা খাম আমার মুখের উপর ছুঁড়ে মেরে বলল, ছি ছি, তুই এত নিচে নেমে গেছিস। কিছু বুঝে ওঠার আগে মা ঘর থেকে বের হয়ে দরজা সজোরে লাগিয়ে দিয়ে চলে গেল। আমি বিছানায় উঠে বসে খামের দিকে তাকালাম। বাংলাদেশ ডাক বিভাগের হলুদ খাম। খামে ডেফিনেটিভ ডাক টিকিট লাগানো, ডাক বিভাগের সিল দেওয়া রেজিস্টারকৃত চিঠি। খামের এক পাশ খোলা। মা নিশ্চয়ই চিঠিটা পড়েছে। চিঠিতে সম্ভবত এমন কিছু লেখা আছে যা পড়ে ঘৃণার বহিঃপ্রকাশ স্বরূপ মা ছিচি পড়ে গেল। খাম থেকে চিঠি বের না করে আমি প্রেরকের ঠিকানায় চোখ দিলাম। প্রেরক অংশে লেখা, তানিয়া চৌধুরী, ভুইয়াবাড়ি, সিংহেশ্বর, ফুলপুর, ময়মনসিং। ময়মনসিংহে আমার পরিচিত কেউ থাকে না, পূর্বেও ছিল না। চিঠি কে পাঠালো বুঝতে পারছি না। প্রাপকের ঠিকানায় আমার পুরো নাম নির্ভুলভাবে লেখা। বাবার নাম, বাড়ির নাম্বার, রোড নাম্বার সব লেখা আছে। অর্থাৎ চিঠি ভুল ঠিকানায় আসেনি। আমি খাম থেকে চিঠি বের করলাম। চিঠিতে লেখা রয়েছে নোটপ্যাডের সুন্দর একটা পাতায়। হাতের লেখা যথেষ্ট সুন্দর। চিঠিতে লেখা, প্রিয় মুনেম, আশা করি ভালো আছো। তুমি বলেছিলে কখনো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা না করি। আমি কখনো যোগাযোগের চেষ্টা করিনি। নিতান্ত বাধ্য হয়ে চিঠিটা পাঠানো। ফোন নাম্বার বদলেছ। তোমার বর্তমান ফোন নাম্বার আমার কাছে নেই। একটা বিশেষ খবর পেয়ে লিখতে বসেছি। শুনলাম কিছুদিনের মধ্যে তুমি বিয়ে করেছো। বিয়ের চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে। পাত্রীর নাম অহনা। বেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তুমি পারিবারিকভাবে বিয়ে করছো জানতে পেরে খুব খুশি হয়েছি। নিশ্চয় ভাবছো স্ত্রীর মর্যাদা পেতে এত কান্নাকাটি করলাম। তাহলে খুশি হলাম কেন? ভেবে দেখলাম সবার অজান্তে যেভাবে আমাদের বিয়ে হয়েছে, সাধারণ চোখে কেউ তা মেনে নিবে না। সবাই মেনে নিলেও আগে তুমিটাকে আমি আর ফিরে পাবো না। আমি যা পাইনি অন্য কেউ তা পাবে, সেজন্য খুশি হয়েছি। পুনশ্চ তোমার ছেলের 2.5 বছর বয়স হলো। আমি ওর নাম রেখেছি ত্বকি। পুনশ্চ চিঠি লেখার মূল উদ্দেশ্য, বিয়ের আগে তুমি আমাকে অবশ্যই মৌখিকভাবে ডিভোর্স দিয়ে যাবে। ফোনে বললেও হবে, ফোন নাম্বার আগেরটাই আছে। চিঠি পড়ে হতভম্ব হয়ে গেলাম। এরকম অদ্ভুত চিঠি কে পাঠাতে পারে? কেউ কি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? তানিয়া নামের মেয়েটাকে? এটা কি তার ছদ্মনাম? আসল নাম কি হতে পারে? আমি দ্বিতীয় তৃতীয়বার চিঠি পড়ে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালাম। ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। বাড়ির সামনে রাস্তায় ছাতা মাথায় লোকজন হেঁটে যাচ্ছে। চিঠির শব্দগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। কিছুদিন পর অহনার সাথে আমার বিয়ে। বিয়ের কার্ড ইতিমধ্যে ছাপানো হয়ে গেছে। বাবা আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিলি করতে শুরু করেছেন। এমন সময় এরকম উদ্ভট চিঠিটা কে পাঠালো? আমি সূক্ষ্মভাবে পুরো বিষয়টা ঠান্ডা মাথায় ভাবতে করতে লাগলাম। ময়মনসিংহে আমার পরিচিত কেউ থাকে না। তানিয়া নামের কাউকে চিনি না। সুতরাং তানিয়া নামের কারো চিঠি পাঠানোর কথা না। চিঠিটা নিশ্চয়ই অন্য কেউ পাঠিয়েছে, যে আমাদের সম্পর্কে খুব ভালোভাবে জানে। কিন্তু কে? বন্ধুদের মধ্যে কেউ হতে পারে। সম্প্রতি আমরা বাড়ি বদলে নতুন বাড়িতে উঠেছি। বন্ধুরা ছাড়া নতুন বাড়ির নাম্বার, রোড নাম্বার, বাবার পুরো নাম, আমার পুরো নাম কেউ জানে না। আত্মীয় স্বজন যদিও বাবা এবং আমার পুরো নাম জানে, তবে নতুন বাড়ি তারা এখনো আসেনি। সুতরাং বাড়ির নাম্বার তাদের জানার কথা না। বাড়ি বদলাবার সময় বন্ধুরা এসেছিল বলে ওরা বাড়ির নতুন ঠিকানা জানে। আমি মোটামুটি নিশ্চিত হলাম চিঠিটা বন্ধুদের মধ্যে কেউ একজন আমাকে ভড়কে দেওয়ার জন্য নেহাত দুষ্টামি করে পাঠিয়েছে। ছদ্মনাম হিসেবে তানিয়া চৌধুরী ব্যবহার করছে। কাজটা বন্ধুদের মধ্যে যেই করেছে একদম ঠিক করেনি। ফাজলামোর একটা ন্যূনতম সীমা থাকে। মা সচরাচর আমার কোনো কিছুতেই হাত দেয় না। আজ হঠাৎ কী করে মনে করে চিঠিটা খুললো কে জানে। মা নিশ্চয় ভেবে বসেছে তার ছেলে তাকে না জানিয়ে বিয়ে করেছে। সেই ঘরে আমার একটা বাচ্চা ছেলেও আছে। ছেলের নাম ত্বকি। বারান্দা থেকে ঘরে ঢুকে অফিসে যাবার জন্য আমি প্রস্তুত হয়ে ডাইনিংয়ে চলে গেলাম। মা গোমরা মুখ করে ডাইনিংয়ে বসে আছে। আমি চেয়ার টেনে বসলাম। এতে তার কোনো ভাবান্তর হলো না। সে একদৃষ্টে টেবিলের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, মা, চিঠিটা যে পাঠিয়েছে তাকে আমি চিনি না। মা কিছু না বলে চুপসানো মুখে বসে রইল। তার চোখে মুখে তীব্র দ্বিধাদ্বন্দ্বের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মার চোখে চোখ রেখে বললাম, দেখো, তানিয়া নামের কাউকে চিনি না। এসব তো দূরের কথা। মা গম্ভীর গলায় বলল, পরিচিত না থাকলে সেই মেয়ে এরকম চিঠি পাঠালো কেন? নাম ঠিকানা জানলই কি করে? আমার মনে হচ্ছে এসব আমার কোনো বন্ধুর কাজ। নিছক ফাজলামি করে চিঠিটা পাঠিয়েছে।
ফাজলামো করে এমন চিঠি কেউ পাঠায়? ভাগ্যিস মনে করে খামটা খুলে চিঠিটা পড়েছিলাম, নইলে তো জানতামই না আমার ছেলে। ছি ছি। তুমি আমার কথা বিশ্বাস না করো, সাধারণ একটা চিঠির কথা বিশ্বাস করো? চিঠি তো যে কেউ পাঠাতে পারে, ঠিকানা জোগাড় করা কি এমন কঠিন ব্যাপার? যে চিঠি পাঠিয়েছে তাকে ধরে নিয়ে আয়, এরপর বুঝবো এসব তুই করিসনি। মা ডাইনিং থেকে উঠে নিজের ঘরে চলে গেল। নাস্তা না করে বাসা থেকে বের হয়ে গেলাম, মনটা খুব খারাপ আছে। ফাজলামো করার এত এত বিষয় থাকতে বন্ধুরা স্পর্শকাতর একটা বিষয় নিয়ে ফাজলামো করেছে। এহেন ফাজলামো করা কি উচিত? অফিস থেকে বাড়ি ফেরার সময় মনিরের চায়ের দোকানে হয়ে আসতে হয়। বন্ধুদের সবাইকে ওখানেই পাওয়া যায়। অফিসে কাজের চাপ অত্যাধিক, বিয়ের জন্য আগাম ছুটি নিয়ে রেখেছি। সব কিছু গুছিয়ে নেওয়ার প্রয়োজন। রাকিবকে এক কাপ কফি দিতে বলে আমি ডেস্কে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যে অফিসের সহকর্মী ফিরোজ ভাই আমার ডেস্কে উকি মেরে বললেন, মুনিম ভাই, শুনলাম বিয়ের জন্য নাকি অগ্রিম ছুটি নিয়েছেন। আমি বললাম, হ্যাঁ, লম্বা ছুটি নিয়েছি। ফিরোজ ভাই উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, পাত্রীর বৃত্তান্ত কি? মেয়ের নাম কি? অহনা। বা, খুব মিষ্টি নাম, দেখতেও নিশ্চয় খুব মিষ্টি। তো ভাবি কি করেন, পড়াশোনা নাকি অন্য কিছু? মাস্টার শেষ করেছে, আপাতত কিছু করে না। মনে তো হচ্ছে কাছাকাছি, হ্যাঁ, সমবয়সী। আগের থেকে জানাশোনা নাকি ভাই? না ভাই। ও আচ্ছা, এই ব্যাপারে পরে চা খেতে খেতে গল্প করব। অনেক কাজ জমা পড়ে আছে, এখন যাই। ফিরোজ ভাই চলে যেতে রাকিব মগ ভর্তি কফি টেবিলে রেখে হাসি মুখে জিজ্ঞাসা করলো, ভাইয়া আর কিছু লাগবে? আমি বললাম, আর কিছু লাগবে না, তুমি বসো, কথা আছে। রাকিব আমার পাশে চেয়ারে বসলো। অফিসের সবাইকে রাকিব স্যার বলে ডাকে, আমাকেও স্যার বলে ডাকতো, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগতো না। তাই আমি ওকে বলেছি আমাকে যেন ভাইয়া বলে ডাকে। কি সুন্দর ফর্সা ঝকঝকে চেহারা, চোখ ধ্রুব মায়া, মুখে সবসময় হাসির একটা মিষ্টি প্রলাপ রেগেই থাকে। রাকিব যাই পরিধান করে তাতে ওকে সুন্দর লাগে। ছেলেটাকে পিয়ন পদে ঠিক মানায় না। এরকম ছেলেরা বাংলা চলচ্চিত্রে অভিনয় করা উচিত। রাকিবের আর একটা বিষয় হচ্ছে ওর বুদ্ধি অসাধারণ। পড়াশোনা করেছে ডিগ্রিতে, পাশাপাশি অফিসে চাকরি করে। এতটুকু একটা ছেলে পুরো সংসারের ভার মাথায় নিয়েছে। কফির কাপে চুমুক দিতে দিতে আমি রাকিবকে জিজ্ঞাসা করলাম, দিনকাল কেমন যেন যাচ্ছে রাকিব ভাই? ভালো ভাইয়া। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? জি ভাইয়া। শুনছো না, সামনে আমার বিয়ে? জি ভাইয়া, শুনেছি। তুমি কিন্তু অবশ্যই আসবে। আচ্ছা ভাইয়া। আমি পকেট থেকে 2,000 টাকার নোট বের করে রাকিবের পকেটে ঢুকিয়ে দিলাম। এটা দিয়ে নতুন জামা কাপড় কিনবে কেমন? রাকিব লজ্জা পেয়ে বলল, ভাইয়া, আমার তো কাপড় আছে, তাতে কি হচ্ছে, আরও কিনবে? রাকিব মাথা নিচু করে বসে রইল। অফিস শেষে মনিরের চায়ের দোকানের পর্যন্ত আস্তে আস্তে সন্ধ্যা 7:30 বেজে গেল। বন্ধুদের মধ্যে রবিন বাদে ফয়সাল, রাফি, সুজন সবাই আছে। রবিন না থাকার কারণ হচ্ছে খালুকে নিয়ে ও চিকিৎসার জন্য হায়দ্রাবাদে গেছে। সবাই ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত। আমি ওদিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, দোষ, চিঠিটা কে পাঠিয়েছিস? ফয়সাল উল্টো জিজ্ঞাসা করলো, কিসের চিঠি? আমি চিঠির ব্যাপারে খুলে পড়ার পর সুজন বলল, আমরা ওইসব কেন করব? আমাদের নতুন বাসার ঠিকানা তো তোরা ছাড়া তেমন কেউ জানে না। সত্যি করে বল, কে পাঠিয়েছিস? ফয়সাল বলল, তুই আমাদেরকে সন্দেহ করছিস? দেখ, আমি খুব চিন্তায় আছি, যদি করে থাকিস তাহলে বলে দে। বাসায় এ নিয়ে মা খুব রেগে আছে। রাফি বলল, দেখ মুনেম, আমাদের মধ্যে কেউ যদি করতো তাহলে অনেক আগেই বলে দিত। আমরা এখন চিঠি কেন পাঠাবো বলতো? এতে আমাদের লাভটা কি? এরপর যদি তোর বিশ্বাস না হয় তাহলে আমাদের সাথে মেশা বন্ধ করে দে। আমি বাসায় ফিরে আসলাম এক রাশ চিন্তা নিয়ে। একবার মনে হচ্ছে বন্ধুরা মিথ্যে বলছে, আবার মনে হচ্ছে ওরা মিথ্যে কেন বলবে। শ্রেয়ার কথা মনে পড়েছে। কলেজে পড়তে শ্রেয়ার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। কলেজ জীবন শেষ হওয়ার আগেই ওর বিয়ে হয়ে গেছে। ওর জামাই ওকে কানাডা নিয়ে গেছে। সেও বহু বছর আগের কথা। শ্রেয়া কি এরকম করবে? কেন করবে? আমাদের সম্পর্কটাও নিজেই ভেঙে দিয়েছিল। সুতরাং শ্রেয়া এমনটা করেছে ভাবা একেবারে যুক্তিহীন। কেউ একবার নিশ্চয় নিজেকে আড়ালে রেখে মজা করছে। এসব নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ করে কী লাভ? সময় হলে এমনিতে নিজের থেকে বলে দিবে। সপ্তাহখানেক চলে গেল। গতকাল খালাতো মামাতো ভাই বোনেরা আমাদের বাসায় চলে এসেছে। সকাল সকাল একসাথে বিয়ের কেনাকাটি করতে যাব। আমি জামাকাপড় বদলে প্রস্তুত হচ্ছি, এমন সময় ফোন বেজে উঠল। আমি ফোন হাতে নিয়ে দেখলাম অপরিচিত একটা নাম্বার থেকে ফোন এসেছে। ফোন ধরতে অপর পাশ থেকে কেউ একজন জিজ্ঞাসা করলো, আপনি কি মুনেম বলছেন? আমি বললাম, হ্যাঁ স্যার, আপনার একটা পার্সেল আছে, আমি আপনাদের ফ্ল্যাটের সামনে আছি, একটু আসুন। আসতে আসছি।
কুরিয়ার থেকে 22 কি 23 বছরের একটা ছেলে এসেছে। আমাকে দেখে সে জিজ্ঞাসা করলো, স্যার আপনি মুনেম? আমি বললাম হ্যাঁ। কি এসেছে? একটা ছোট্ট প্যাকেট আর রিসিপ্ট পেপার এগিয়ে দিয়ে বলল, সে আমাকে বলল, স্যার একটা স্বাক্ষর করে দিন। আমি স্বাক্ষর করে প্যাকেট নিয়ে চুপচাপ ঘরে ঢুকে বন্ধ করে দিলাম। পার্সেল পাঠিয়েছে তানিয়া নামের মেয়েটি। আমি দ্রুত প্যাকেট খুললাম। প্যাকেট খুলতে ভেতর থেকে একটা চিঠি আর একটা এনভেলপ দেখতে পেলাম। চিঠিতে লেখা, তুমি কি সব কিছু ভুলে গেছো? আগের দিন, আগের কথা ভুলে যেতেই পারো। তোমার আমার বেশ কিছু স্পর্শকাতর ছবি আমার কাছে খুব যত্ন করে রাখা আছে। অতি শীঘ্রই যদি তুমি আমাকে ডিভোর্স না দাও, তাহলে ছবিগুলো তোমার হবু শ্বশুরবাড়িতে পাঠানো হবে। বিদ্রোহ এনভেলপে তকির। আমি এনভেলপ খুললাম। এনভেলপে পাঠানো হয়েছে সুন্দর একটা বাচ্চা ছেলের 10টা ছবি। ছবিগুলো বিভিন্ন বয়সের। চিঠি ছবি ড্রয়ার ঢুকিয়ে রেখে কুরিয়ার প্রেরক অংশে সেই ফোন নাম্বার দেওয়া আছে, তাতে ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। ইতিমধ্যে খালাতো মামাতো ভাই বোনেরা আমার দরজাতে ধাক্কাতে শুরু করেছে। আমি দ্রুত নাম্বারটা ফোনে সেভ করে প্রস্তুত হয়ে ওদের সাথে কেনাকাটা করতে চলে গেলাম। আমার সাথে কেনাকাটা করতে এসেছে 2 খালাতো বোন, 2 দুলাভাই, মা আর এক মামাতো ভাই। আমার মার্কেটে দোকানে দোকানে ঘুরছি, কেনাকাটা করছি। দুলাভাইরা নানা রকম রসিকতা করতে শুরু করছে। ঘুরতে ঘুরতে আমার জন্য শেরওয়ানি, পাগড়ি, জুতা, ওহনার জন্য শাড়ি, কসমেটিক কিনে আমরা একটা রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে ঢুকলাম। বর্তমান আমরা ঢাকাতে থাকলেও আমরা কৈশোরে জীবন কেটেছে চট্টগ্রামে। স্কুল জীবন পর্যন্ত আমি বড় হয়েছি চট্টগ্রামের চন্দ্রঘোনায়। চন্দ্রঘোনার জায়গা জমি সব কিছু বিক্রি করে আমরা স্থায়ীভাবে ঢাকায় চলে আসলেও জায়গাটার প্রতি মায়া আমার এক বিন্দু কমে নেই। ছোটবেলায় বন্ধুদের খুব মনে পড়ে। ফোন ফেসবুকে যোগাযোগ থাকলেও দেখা সাক্ষাৎ নেই অনেক দিন। তাছাড়া বন্ধুদের ফোন করে বিয়ের দাওয়াত দেওয়াটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। ইচ্ছে করে নিজের সশরীরে একটা দিনের জন্য গিয়ে সবাইকে দাওয়াত দিয়ে আসবো। বিয়ের অনুষ্ঠানে সব থেকে বড় ভাগিদার তো বন্ধুরাই, কিন্তু তানিয়া চৌধুরী নামে আসা চিঠি কুরিয়ার আমাকে বেশ ভাবাচ্ছে। যদিও ব্যাপারটা ফাজলামোর বাইরে অন্য কিছু আমি এখনও ভাবছি না, তারপরেও চিন্তা হচ্ছে। ফাজলামি হোক অথবা যাই হোক, যদি চন্দ্রকোনা যেতেই বাসায় ফের কুরিয়ার অথবা চিঠি আসে, কেনাকাটা করতে সারাটা দিন চন্দ্রকোনায় যাব কি না এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত কেনাকাটা শেষে বাড়ি ফিরে এসে চন্দ্রকোনার উদ্দেশ্যে রওনা দিলাম। বিয়ের বাকি 1.5 সপ্তাহ। বাবা আত্মীয় স্বজনের দাওয়াত করে বাড়ি ফিরছেন। তিনি এখন ডেকোরেটর বাবুর্চি নিয়ে ব্যস্ত। লাইটিংয়ের কাজ শেষ করে আগের থেকে করা হয়েছে। বিকেলবেলা লাইটিংয়ের লোকজন এসে লাইট লাগাতে কাজ শুরু করেছে। আব্বা নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু তদারকি করছে। আমি ছাদের রেলিং এসে দাঁড়িয়ে আছি। হঠাৎ অহনার বাবা ফোন করে আমাকে বললেন দ্রুত তাদের বাসায় যেতে। আমি সন্ধ্যার দিকে ওনাদের বাড়িতে গেলাম। অহনার মা এসে দরজা খুলে চোখ গরম করে আমার দিকে একবার তাকিয়ে ভেতরে চলে গেলেন। অহনার বাবা সোফায় বসেছিলেন। আমি দরজা দিয়ে ঢুকতেই তিনি আমাকে দেখে বললেন, বিয়ে ক্যান্সেল? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, মানে? ন্যাকা মানে বোঝো না? অহনার বাবা সোফা থেকে উঠে একটা এনভেলপ আমার দিকে ছুঁড়ে মেরে বললেন, বাসায় গিয়ে দেখো, লম্পট কোথাকার। অহনা বাড়ি থেকে বের হয়ে আমি হাঁটতে শুরু করলাম। আমার সারা শরীর ঘেমে গেছে। প্রচণ্ড উৎকণ্ঠা কাজ করছে। ইচ্ছে করছে এই মুহূর্তে অহনার বাবার ছুঁড়ে দেওয়া এনভেলপ খুলে দেখি কি আছে, কিন্তু সাহস হচ্ছে না। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমার পাশ দিয়ে বেল বাজাতে বাজাতে ছুটে যাচ্ছে একের পর এক রিক্সা। হাঁটতে হাঁটতে আমি একটা চায়ের দোকানে গিয়ে দেখলাম, আমি নিশ্চিত তানিয়া নামের মেয়েটা বড় ধরনের কোনো গন্ডগোল পাকিয়েছে। চিঠিতে বিশ্রী প্রকৃতির ছবি অহনাদের বাসায় পাঠানোর ইঙ্গিত সে আমাকে দিয়েছিল। সেরকম কিছু কি পাঠিয়েছে? কি চায়? কেন এরকম হচ্ছে? সে চাচ্ছে অহনার সাথে আমার বিয়েটা ভেঙে যাক, কিন্তু কেন? নিজেকে লুকিয়ে রাখার মানে কি? ভেবেছিলাম 1 কাপ চা খাবো, কিন্তু খেতে পারলাম না। ভীষণ অস্থির লাগছে। মাথার ভেতরটা টনটন লাগছে। সব কিছু এলোমেলো লাগছে। আমি দোকান থেকে বের হয়ে দ্রুত বাড়ি আসলাম। বাড়ির প্রধান ফটিককে দিয়ে প্রবেশের সময় বাবার সাথে দেখা হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বাবা জিজ্ঞাসা করলেন, কী রে, কী হয়েছে? মুখটা এমন কালো করে রেখেছিস কেন? আমি স্বাভাবিক গলায় বললাম, বাবা ক্লান্ত লাগছে খুব, কিছু বলবেন? বেয়াই সাহেব ফোন ধরছে না কেন? কতবার ফোন করলাম, ফোন ধরছে না। বাবার কথা শুনে আমার বুকের ভিতরটা ধড়ফড় শুরু করলো। একবার ইচ্ছে করলো বাবাকে সব কিছু খুলে বলি। এই ঝামেলা আর সহ্য হচ্ছে না, কিন্তু সাহস হলো না। নিজেকে সামলে নিয়ে আমি বললাম, ব্যস্ত আছেন বোধহয়, পরে ফোন দিয়েন। মা এই কদিনে মোটামুটি স্বাভাবিক হয়েছে, তবে আমার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না। আমি চুপচাপ আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে এনভেলপ খুললাম। এনভেলপ থেকে প্রথমে কতগুলি ছবি বের হলো।
ছবি দেখে আমার চোখ দুটো কপালে উঠে যাবার উপক্রম। প্রত্যেকটা ছবিতে আমি এবং আমার সাথে একটা মেয়ে। ছবিগুলো অশালীনতার চরম সীমা অতিক্রম করছে। কারো গায়ে কোনো জামা কাপড় নেই। প্রত্যেকটা ছবিতে আমাকে স্পষ্টভাবে বোঝা গেল মেয়েটার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। তার মুখমণ্ডল ঘোলা করে দেওয়া আছে। ফটোশপ অথবা অন্য কোথাও সফটওয়্যার দিয়ে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। দেখে বোঝার উপায় নেই এসব আসল ছবি নাকি নকল। আমি ছবি রেখে চিঠি বের করলাম। চিঠিতে লেখা, প্রিয় অহনা, আশা করছি ভালো আছো। কিছুদিনের মধ্যে মুনিমের সাথে তোমার বিয়ে। ভাবছো আমি কে, কেন তোমাকে এইসব ছবি পাঠালাম? সরাসরি বলছি, মুনিমের সাথে আমার বিয়ে হয়েছিল 2017 সালের 22শে ফেব্রুয়ারি। আমাদের বিয়ের কোনো কাগজপত্র নেই, কোনো সাক্ষী নেই। মৌখিকভাবে বিয়ে করেছিলাম আমরা। কথা ছিল পরবর্তীকালে পারিবারিকভাবে আমাদের বিয়ে হবে, কিন্তু পরবর্তীতে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেল। মুনিমের সাথে দীর্ঘ 1 বছর প্রেম করে সুমনকে বাদ দিয়ে তুমি মুনিমকে বিয়ে করেছিল। কয়েকদিন পরে তোমাদের বিয়ে। এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমাকে অবশ্যই মুনিমকে ডিভোর্স করতে হবে। তুমি নিশ্চয় ভাবছো এসব মুনিমকে না বলে তোমাকে বলছি কেন। ওকে আমি বলছি, ও কোনো স্টেপ নেয়নি। তোমাদের কাছে হয়তো এইসব কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। ছবিগুলো পাঠানোর জন্য দুঃখিত। একান্ত বাধ্য হয়ে ছবি পাঠিয়েছি। আশা করছি মুনিমকে বিয়ের আগে আমাকে ডিভোর্স করে নিতে বলবে। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। চিঠি পড়া শেষ করে সাথে সাথে আমি অহনাকে ফোন করলাম। অহনা ফোন ধরলো না। পরপর দুবার লাইনটা কেটে দিয়ে ফোন বন্ধ করলো। আমি বারান্দায় গিয়ে বসলাম। বাড়ির চারপাশে লাইটিংয়ের কাজ শেষ হয়েছে। বাতিগুলো জ্বলিয়ে রাখা হয়েছে। রং বেরঙের ছোট ছোট বাতিগুলি জল করছে। একবার জ্বলছে আর নিভছে। মনে হচ্ছে যে এসব ঘটনা ঘটছে সে শুধু আমারই পরিচিত নয়, অহনার পরিচিত। অহনার সাথে এই ব্যাপারে এক্ষুনি কথা বলার প্রয়োজন। আমি পরপর কয়েকবার অহনাকে ফোন করলাম, কিন্তু এখনও ফোন বন্ধ। মাথা কাজ করছে না। আমি একটা সিগারেট ধরিয়ে চুপচাপ বারান্দায় বসে রইলাম। বেশ কিছু সময় পর আমি বারান্দা থেকে উঠে বাড়ির নিচে চলে গেলাম। বাড়ির গেটের সামনে যেতে ফিরোজ ভাই ফোন করলেন। আমি ফোন ধরলাম। ফিরোজ ভাই জিজ্ঞাসা করলেন, মুনেম ভাই কোথায় আছেন? বাসায়। কেন? আমি আপনাদের এলাকাতেই ছিলাম, সেজন্য ফোন করলাম। ফ্রি আছেন নাকি? জি ভাই, ফ্রি। আপনি কোথায় আছেন? ধূপখোলার মাঠটায়। আছে না? মাঠে বসে আছি। আসবেন নাকি? আপনি একটু বসুন, আমি 5 মিনিটে আসছি। আমাদের বাসা থেকে ধূপখোলা মাঠ 4-5 মিনিটের পায়ে হাঁটা পথ। আমি ফোন রেখে হাঁটতে শুরু করলাম। এর মধ্যে বেশ কয়েকবার অহনাকে ফোন করলাম। অহনা এখনও ফোন বন্ধ রেখেছে। ফিরোজ ভাই মাঠে ফুচকার দোকানে বসে আছে। আমি গিয়ে ফিরোজ ভাইয়ের পাশে বসলাম। তিনি হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি অবস্থা মুনিম ভাই, কেমন আছেন? আমি ভাবছি উদ্ভট এসব কর্মকাণ্ড সম্পর্কে ফিরোজ ভাইকে কিছু বলবো কি না। ওনাকে বলা যায়, মানুষ হিসাবে ওনার আমার কখনো খারাপ লাগেনি। তাছাড়া ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ফিরোজ ভাই আবারও জিজ্ঞাসা করলেন, ভাই কী নিয়ে এত চিন্তা করছেন? না ভাই, তেমন কিছু না। ফিরোজ ভাই হাসতে হাসতে বললেন, বিয়ের ব্যাপার চিন্তা না হয়ে উপায় আছে? তা ভাই ফুচকা খান। আমি স্বার্থপরের মতো একা একা 1 প্লেট ফুচকা খেয়ে ফেলেছি। ফুচকা খাবো না ভাই, চলুন চা খাই। ফুচকার দোকান থেকে উঠে 2 কাপ চা খেয়ে আমরা মাঠের উত্তর দিকে গিয়ে বসলাম। চারিদিক গুমোট অন্ধকার। এর মধ্যে কোথা থেকে যেন গাঁজা গন্ধ আসছে। বিশ্রী অবস্থা। ফিরোজ ভাই বিরক্তি গলায় বলল, কোথাও বসে শান্তি নেই ভাই। কোন হালায় যেন গাঁজা ফুঁকছে, বুঝতে পারছি না। হ্যাঁ, এই মাঠের এটাই সমস্যা। চলুন দক্ষিণ দিকে বিয়ে বসি। তাই চলেন, এখানে বসা যাবে না। হাঁটতে হাঁটতে ফিরোজ ভাইকে জিজ্ঞাসা করলাম, সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট? মোটামুটি। মাঠের দক্ষিণ দিকে গিয়ে বসে ফিরোজ ভাই একটা সিগারেট ধরিয়ে সিগারেটের প্যাকেট থেকে লাইটার আমার দিকে এগিয়ে দিলেন। আমি একটা সিগারেট ধরিয়ে বললাম, ফিরোজ ভাই বড় ধরনের একটা সমস্যায় মধ্যে পড়েছি। ফিরোজ ভাই চিন্তিত মুখে বললেন, কি সমস্যা? ভাই কে যেন চাচ্ছে অহনার সাথে আমার বিয়েটা ভেঙে যাক। বিশ্রী ধরনের কর্মকাণ্ড করছে। কেমন? তানিয়া নামের একজন আমাকে চিঠি পাঠাচ্ছে বাসায় ঠিকানায়। চিঠিতে লিখছে তার সাথে নাকি আমার বিয়ে হয়েছে। সেই ঘরে আমার 2.5 বছরের একটা ছেলে আছে। ছেলের ছবি পর্যন্ত পাঠিয়েছে। কেউ ফাজলামি করছে। প্রথমে আমি ভেবেছিলাম বন্ধুদের মধ্যে কেউ ফাজলামো করছে, কিন্তু এটা ফাজলামো না। সে অহনাদের বাসায় পার্সেল পাঠিয়েছে। বলেন কি? কি পাঠিয়েছে জানেন? আমার সাথে এক মেয়ের স্পর্শকাতর ছবি, সাথে চিঠিও। ছবিগুলো এমনভাবে এডিট করছে, দেখে বোঝার উপায় নেই যে এগুলো আসল ছবি না। সর্বনাশ। সে বলছে তার সাথে আমার নাকি বিয়ে হয়েছে। আমি যেন তাকে অহনার বিয়ে করার আগে ডিভোর্স করি, কিন্তু তার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই।
সে যেই ফোন নাম্বার দিয়েছে সেটা বন্ধ, যেই ঠিকানা দিয়েছে সেটাও ভুল ঠিকানা। ফোন নাম্বার আর ঠিকানা আমাকে দিন তো, আমি খোঁজ নিয়ে দেখছি। আমি ফিরোজ ভাইকে ফোন নাম্বার আর ঠিকানা লিখে দিয়ে বললাম, ভাই বিয়ের মাত্র কয়েকদিন বাকি, কিন্তু আজ বিকেলে অহনার বাবা আমাদের বাসায় ডেকেছেন, আমাকে বলে দিয়েছেন বিয়ে ক্যান্সেল। ব্যাপারটা বুঝতে পারছেন? ফিরোজ ভাই অবিশ্বাস চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলেন? এটা কি কোনো তামাশা? কিছু বুঝতে পারছি যে না, কি করব বলুন তো। আপনি শ্বশুর বাড়ির কথা বলুন, পুরো ব্যাপারটা বুঝিয়ে বলুন। সেই চেষ্টা করেছিলাম, অহনার ফোন বন্ধ রেখেছে। দেখা করুন, দেখা করে বুঝিয়ে বলুন। সেই চেষ্টা করছি। ঘণ্টাখানেক পর ফিরোজ ভাই তানিয়াকে খুঁজে বের করবেন বলে আমাকে আশ্বস্ত করে চলে গেলেন। আমি বাড়ি ফিরলাম রাত 10:30। অহনার সাথে কথা বলা খুব প্রয়োজন ছিল, কিন্তু সে ফোন বন্ধ রেখেছে। অহনার সব থেকে কাছের বান্ধবীর নাম দীপা, তার সাথে আমি ফেসবুকে যুক্ত আছি। বেশ কিছুক্ষণ আগে মেসেঞ্জারে উনি ওনার ফোন নাম্বার দিয়ে আমাকে বলেছিল প্রয়োজন হলে আমি যেন ফোন করি। আমি চ্যাটবক্স ঘেটে ঘেটে ফোন নাম্বার বের করে দীপাকে ফোন করলাম। রিং বাজতে দীপা ফোন ধরে জিজ্ঞাসা করলেন, কেমন আছো ভাইয়া? আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কি চিনতে পেরেছো? ওমা, চিনব না কেন, আপনি মুনেম ভাই। ভাইয়া কেমন আছেন? খুব একটা ভালো নাই। আপনাকে একটা সমস্যায় পড়ে ফোন করেছি। অহনার সাথে আমার কথা বলা খুব দরকার, কিন্তু সে ফোন অফ করে রেখেছে। ছোটোখাটো একটা ঝামেলা হয়েছে। একটু কষ্ট করে অহনাকে ফোনটা অন করতে বলবেন প্লিজ। আচ্ছা, এখনই বলছি। কি সমস্যা হয়েছে ভাইয়া, বলা যাবে? আমি দীপাকে পুরো ঘটনা খুলে বললাম। সব কিছু শুনে দীপা বলল, কে এমন করবে? আপনার কোনো বান্ধবী নয় তো যে আপনাকে পছন্দ করে? আমার কোনো মেয়ে বন্ধুই নেই। তাহলে তো সমস্যা। আচ্ছা, অহনাকে আমি এক্ষুনি আপনাকে ফোন করতে বলছি। রাত 11:30 বাজে। আমি ছাদে বসে আছি, মাথা এলোমেলো হয়ে গেছে। এখনও হয়তো বাবার সাথে অহনার বাবার কথা হয়নি। বাবা মা যদি ঘটনা জানতে পারে তাহলে কি অবস্থা হবে? আমি আর কিছু ভাবতে পারছি না। ছাদে বসে থাকতে থাকতে রাত 12টা পেরিয়ে গেল। মনে হচ্ছে অহনা আর ফোন করবে না। আমি আরও কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু ফোন বন্ধ। কিছুক্ষণ পর হঠাৎ ফোনটা বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখলাম অহনা ফোন করেছে। আমি ফোন করতে অহনা গম্ভীর গলায় বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমি বললাম, আপনার কি বিশ্বাস হয় আমার সাথে কারো এরকম সম্পর্ক ছিল? অহনা চাপা গলায় বলল, বিশ্বাস না হওয়ার কি আছে, ছবিগুলোর জন্যই বলছেন? আপনাদের পুরুষদের দিয়ে হয় না এমন কিছু পৃথিবীতে নেই। ছবিগুলো এডিট করা। বিশ্বাস করুন, এরকম সম্পর্ক তো দূরের কথা, তানিয়া নামের কাউকেই আমি চিনি না। সম্পর্ক না থাকলে সে এরকম কথা বলবে কেন? কি বিচ্ছিরি ছবি পাঠিয়েছে, ছি! চিঠিটা আপনি পড়েছেন? আমার এত দরকার নেই। দেখুন, যে এসব করছে সে কিন্তু আপনার সম্পর্কে খুব ভালোভাবে জানে। চিঠিতে সে সুমনের কথা বলছে। সে চাচ্ছে না আমাদের বিয়েটা হোক। তো আমাদের কি করার আছে? সুমন কি কোনোভাবে এসবের সাথে জড়িত? সুমন কেন এসব করবে? বিয়ে করে দিব্যি সুখে সংসার করছে। আর ওর সাথে আমার সম্পর্ক কখনোই গা ছাড়া সম্পর্ক ছিল না। যেটা আমি আপনাকে আগেই বলেছি। আমাদের মিউচুয়ালি ব্রেকআপ হয়েছে। আপনি কাল আমার সাথে একটু দেখা করবেন প্লিজ? আমি পারবো না। দেখুন, আমার আপনার সহযোগিতা প্রয়োজন। বিয়ে না হয় আপনার আমাকে আপনি নাই করলেন, কিন্তু যেই কলঙ্কের দাগ আমার উপর পড়েছে তা থেকে আমাকে মুক্ত হতে দিন। নইলে বাকি জীবনটা মাথা উঁচু করে বাঁচতে পারবো না প্লিজ। ঠিক আছে, কাল দুপুরে দিকে আমি জিগাতলা যাব। আপনি বিকেল 4:30টার দিকে ব্যাচেলার পয়েন্টে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। অহনার সাথে কথা বলে চিন্তার ভার কিছুটা কমে গেছে। এত এত চিন্তার মধ্যেও আমি ভাবছি আগামীকাল কি হতে পারে। নীল পাঞ্জাবির সাথে অ্যাশ কালারের জিন্স, নাকি সাদা ফতুয়ার সাথে কালো জিন্স। আকাশে মেঘ জমেছে। বিষণ্ণ মেঘের গুরুম গুরুম শব্দ আর্তনাদ করছে, কিন্তু বৃষ্টি নামছে না। রাত 1টা পর্যন্ত ছাদে কাটিয়ে আমি ঘরে ফিরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম। সকালে ফিরোজ ভাই ফোন করে জানিয়েছে তানিয়া নামের কেউ কুরিয়ার দেওয়া ঠিকানায় থাকে না। আর যে সেই ফোন নম্বর দিয়েছে সেই সিম এখনও পর্যন্ত বিক্রি হয়নি। আমি এমনটাই সন্দেহ করেছিলাম। কাজগুলো যে করেছে তার নাম, ঠিকানা, ফোন নম্বর সব ভুয়ো। ব্যাচেলার পয়েন্ট পৌঁছাতে পৌঁছাতে বিকেল 4টা বেজে গেল। জায়গার নাম ব্যাচেলার পয়েন্ট হলো এখানে শুধু ব্যাচেলার আসে, ব্যাপারটা তা ঠিক নয়। বিবাহিত তো অবিবাহিত সবাই এখানে আড্ডা। বিকালে বেশ মানুষের ভিড় থাকে, কিন্তু আজ তেমন মানুষ নেই। দুজন রেলিং ঘেঁষে দাঁড়িয়ে লোকের দিকে তাকিয়ে আছে। আমি রেলিংয়ে 2 হাত রেখে দাঁড়ালাম। রেলিংয়ের নিচ থেকে ধানমন্ডির লোক বয়ে চলছে রবীন্দ্র সরোবরের দিকে। লেকের জলে কিছুটা হাফ প্যান্ট পরা বাচ্চা ছেলেরা লাফঝাপ করছে। ঘড়ির কাঁটা 4:30 ছুঁইছি। আমি অহনাকে ফোন করলাম। অহনা ফোন ধরতে জিজ্ঞাসা করলো, আপনি কি চলে এসেছেন? হ্যাঁ, আমি ব্যাচেলার পয়েন্টে বসে আছি।
আমার আর 5 মিনিট লাগবে, আপনি একটু বসুন, আমি আসছি। কয়েকজন ছেলে মেয়ে এসে গিটার বাজাচ্ছে, শুনতে ভালো লাগছে। পথচারী উৎসুক চোখে আমার দিকে তাকাচ্ছে, ব্যাপারটা তারাও উপভোগ করছে। অহনা 5 মিনিটে আসার কথা বললো, আসলো আধ ঘন্টা পর। মনে মনে নীল রঙের পাঞ্জাবি পরে না আসায় আফসোস হলো। অহনা নীল রঙের শাড়ি পরে এসেছে, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, হাতে খয়েরি খয়েরি কয়েক জোড়া কাচের চুড়ি, কপালে পেস্ট রঙের ছোট্ট টিপ, গলায় সুন্দর একটা কাঠখোদাই অলংকার। সব কিছু মিলে তাকে দেখাচ্ছে অপ্সরীর মতো। অহনা অনুতপ্ত চোখে আমার দিকে তাকিয়ে বলল, সরি, আমার দেরি হয়ে গেল। আমি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালাম। এরকম কারোর জন্য সারা জীবন অপেক্ষা করা যায়। আমি মৃদু হেসে বললাম, সমস্যা নেই। এখানে বসবেন নাকি রবীন্দ্র সরোবরের দিকে যাবেন? এখানেই বসি, ওই দিকটায় অনেক মানুষের খুব ভিড় থাকে। তা ঠিক, আপনি বসুন, আমি আসছি। অহনা 2 প্লেট ফুচকা অর্ডার করে আমার পাশে এসে বলল, এবার বলুন কি সহযোগিতা করতে হবে। আমি এনভেলপ করে ছবি নিয়ে এসেছি। অহনাকে এনভেলপ দিয়ে বললাম, ছবিগুলো একটু দেখুন। অহনা ভুরু কুচকে বলল, আমি এসব ছবি দেখতে চাচ্ছি না। না, দেখলে তো ব্যাপারটা বুঝবেন না, ছবি দেখুন। অহনা এনভেলপ খুলে ছবির দিকে তাকিয়ে নাক সিটকেল। আমি বললাম, ভালোভাবে লক্ষ্য করুন। একটা ছবি তো মেয়েটার মুখটা বোঝা যাচ্ছে না, তার মুখমণ্ডল ঘোলা করে দেওয়া হয়েছে, কিন্তু আমাকে দেখুন, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সে হয়তো তার চেহারা দেখাতে চাচ্ছে না, এটাই তো স্বাভাবিক। একজন নারী তার বস্ত্রহীন ছবি সবাইকে দেখিয়ে বেড়াতে পারে না। আপনার কথা ঠিক আছে, কিন্তু এখানে কিঞ্চিত সমস্যা আছে। সে প্রমাণস্বরূপ ছবিগুলো আপনাদের বাসায় পাঠিয়েছে, আর তার মুখ যদি বোঝা না গেল, তাহলে এর থেকে কি প্রমাণ হয়? এরকম ছবি তো ইচ্ছে করলে যে কেউ এডিট করে বানিয়ে ফেলতে পারে। প্রযুক্তি এখন বেশ উন্নত, এর চেয়ে আরও নিখুঁত বানানো সম্ভব। কেউ যদি এমনটা করেই থাকে, তবে কেন করবে? বিয়ে ভেঙে তার কি লাভ? এতে তার কি লাভ হবে তা এখনও আমি জানি না, তবে লাভ তো অবশ্যই আছে। যেই কারণে কেউ একজন চাচ্ছে না আমার সাথে আপনার সাথে আমার বিয়েটা হোক। ফুচকা হয়ে গেছে। অহনা গিয়ে ফুচকা নিয়ে এসে একটা প্লেট আমার দিকে এগিয়ে বলল, নিন ফুচকা খান। আমি ফুচকার প্লেট নিয়ে বললাম, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের বাসায় যে কুরিয়ার করেছে, সে আমাদের বাসায় কুরিয়ার করেছে, চিঠি পাঠিয়েছে। সে যেই ফোন নাম্বার দিয়েছে সেটা ভুল। আমি আমার অফিসের কলিগ ফিরোজ ভাইকে দিয়ে খোঁজ নিয়েছি। এই নাম্বারের সিম এখনও বিক্রি হয়নি। দ্বিতীয়ত, যে যেই ঠিকানাতে চিঠি ব্যবহার করেছে সেই ঠিকানাটাও ভুয়া। কে এরকম করেছে? আমার ধারণা সে আমার আর আপনার দুজনের সম্পর্কে অনেক খোঁজখবর রাখে, দুজনের সম্পর্কে খুব ভালোভাবে জানে। না জানলে আমাদের নতুন বাড়ির ঠিকানা জানলো কী করে? আর আপনার সাথে সুমনের সম্পর্কের কথাই বা জানলো কী করে? হতে পারে। বাসার কি অবস্থা বলুন তো? বাসায় এসব নিয়ে তেমন আলোচনা হচ্ছে না। বাবা চুপচাপ আছেন। তিনি তো বাবার ফোন ধরছেন না। একবার ভাবুন তো, অনুষ্ঠানের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এমন সময় বাবা মা যদি এসব শুনে, তাহলে তাদের কি অবস্থা হবে? দুই পরিবারের কথা ভাবুন। আমাকে কি করতে হবে? আপনি শুধু আমার সাথে থাকুন, বাসার ব্যাপারটা একটু সামলান, দেখছি কি করা যায়। আমরা ব্যাচেলার পয়েন্ট থেকে উঠলাম সন্ধ্যার আগ মুহূর্তে। অহনা বলল, একই রাস্তা দিয়ে তো যাব, চলুন একসাথে যাই। আমার মনের কথাটাই অহনা বলে দিয়েছে। আমার বাড়ির পথটা যদিও পুরোপুরি উল্টো দিকেও হতো, তারপরেও আমি চাইতাম অহনার সাথে যেতে। এই উটকো ঝামেলার কারণে কিছু বলতে মন সায় দেয় না। আজিমপুর কলোনি পর্যন্ত একটা রিক্সা ঠিক করে আমরা দুজনে রিক্সায় বসলাম। অহনা হুট করে বলল, আপনাকে ফতুয়াতে সুন্দর লাগছে। আমার কেমন যেন লজ্জা লাগলো। আমি কিছুক্ষণ চুপচাপ থেকে মৃদু গলায় বললাম, আপনাকেও অহনার মতো সুন্দর লাগছে। সেটা আবার কে? কোনো নায়িকা নাকি মডেল? আমি মুচকি হেসে বললাম, আমার পাশে যিনি বসে আছেন তিনি। আমার কথা শেষ হতে অহনা শব্দ করে হেসে ফেলল। আজিমপুর কলোনিতে এসে অহনার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসার দিকে ফিরে এলাম। অহনার সাথে দেখা হওয়ার পর নিজেকে বেশ চিন্তামুক্ত লাগছে। বাসায় ইতিমধ্যে আমার দুই কাকাতো ভাই চলে এসেছে। ওরা আগের থেকে বলেছে আলপনা, সুন্দর হলুদ মঞ্চ তারা সাজাবে। এরা দুজন যমজ ভাই, দুজনকে দেখতে একই রকম। হুট করে দেখলে বোঝা যাবে না কে কোনটা। এদেরকে বিয়ে দেওয়ার পর এদের বউরা পড়বে মহা যন্ত্রণায়। কে কোনটা চট নিয়ে চিনতে পারবে না। দুজনের চেহারায় মিলের কারণে কাকা তাদের নামও মিলিয়েছেন, রিফাত সিফাত। বাসায় ফিরে আমি আমার ঘরে গিয়ে ঢুকলাম। আমার পেছনে পেছনে রিফাত সিফাত এসে ঘরে ঢুকলো। আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলবি? দুজন একসাথে বলল, ভাইয়া টাকা দাও। কিসের টাকা? আশ্চর্য, শপিং করবো না? বাবার কাছে গিয়ে নে গিয়ে। কাকার কাছে চাইতে পারবো না, তুমি দাও, নইলে কাকার কাছ থেকে নিয়ে দাও। আমি 1,000 টাকার দুটো নোট রিফাতের হাতে দিয়ে বললাম, যা ভাগ। রিফাত
সিফাত বলল, এই টাকা দিয়ে কী হবে? একটা প্যান্টও তো পাওয়া যাবে না। অনেক দিয়ে ফেলেছি, এখন যা, আরও দাও। আর নাই। রিফাত বলল, এত কিপটামি করছো কেন? বিয়ে কি বারবার করবা? আমি পকেট থেকে আরও 1,000 টাকার নোটটা বের করে দিয়ে বললাম, এবার যা। দুজন আমার দিকে তাকিয়ে বলল, আরও 3,000 টাকা রাখবে। আমি রাগী গলায় বললাম, বেয়াদব, যা তো, অনেক দিয়েছি। দুজন আবারও আমার দিকে তাকিয়ে বলল, এই টাকা দিয়ে দুজনের হবে না, একজন কিনবো, আরেকজন কি কিছু কিনবো না? আর সর্বোচ্চ এক দেব, হবে? দুজন মাথা চুলকে বলল, আচ্ছা দাও। আমি 1,000 টাকা দেবার পর ওরা দুজন দরজার সামনে গিয়ে হাসতে হাসতে বলল, আগের থেকে জানতাম টাকা নিয়ে ঝামেলা করবা, সেজন্য কাকা কাকির কাছ থেকে 6,000 টাকা অগ্রিম নিছি। আমি গম্ভীর মুখে বললাম, দাঁড়া। দুজনকে ধরতে দরজা পর্যন্ত যাবার আগে ওরা পাগার পার হয়ে গেল। ওদেরকে আর খুঁজে পাওয়া গেল না। রাতে খাবার টেবিলে বসে বাবা আমাকে বলল, কী রে বিআই সাহেব, ফোন নে, কী হয়েছে? ফোন তো এখনও ঢুকছে না। আমি ধারণা তিনি বাবার ফোন নাম্বার ব্লক করে রেখেছেন। আমি বললাম, তোমার কাছে অহনার ফোন নাম্বার নাই? না, ওর ফোন নাম্বারটা সেভ করে দে তো। খাওয়া দাওয়া শেষ করে ওকে ফোন ধরিয়ে দিস। আচ্ছা। খাওয়া দাওয়া শেষে বাবাকে ফোনে অহনাকে ধরিয়ে আমি ঘরে ঢুকলাম। কিছুক্ষণ পর অহনা ফোন করলো। আমি ফোন ধরে জিজ্ঞাসা করলাম, বাবার সাথে কথা হলো? হ্যাঁ। কি বললো বাবা? কেমন আছি না আছি সবার খোঁজখবর নিল। বাবার সাথে কথা বলতে চাইছিল। কথা বলিয়ে দিলেন? না, আমি একটা মিথ্যে কথা বলছিলাম। কেমন? আমি জানি বাবা ভীষণ রেখে আছে, বাবাকে দিলে বাবা রাগারাগি করবে, সেজন্য বলছি বাবা গ্রামের আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে গেছে। বাঁচিয়েছেন আমাকে। কথা হলে কী যে হতো ভাবতে পারছি না। আচ্ছা, কাউকে কি আপনার সন্দেহ হচ্ছে? এটাই তো সমস্যা, কাউকে সন্দেহ করতে পারছি না। আপনার কোনো বন্ধু না তো? আমার বন্ধুরা এমন করার কথা না, তারপরে ওদের সাথে কথা বলেছি, ওরা কেউ করেনি। আর তাছাড়া ওরা সুমনের ব্যাপারটা জানবে কি করে? সুমন সম্পর্কে জানতে হলে আপনার সাথে ওদের পরিচয় থাকতে হবে। বিপরীত হতে পারে, আমার পরিচিত না হয়ে সুমনের তো পরিচিত হতে পারে। তাও ঠিক। একটা কাজ করুন, আপনার বন্ধুদের ছবি আমাকে পাঠিয়ে দিন, দেখি কাউকে চিনি কি না। আমি ফোন রেখে বন্ধুদের ছবি অহনাকে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর অহনা ফোন করে বলল, কাউকে তো চিনি না, আগে দেখেছি বলে মনে হচ্ছে না। আচ্ছা, একটা কথা বলি, বলুন। আমার কেন জানি মনে হচ্ছে এসব পিছনে সুমনের হাত থাকতে পারে। কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে। আপনি না বলেছিলেন তার সাথে আপনার মিউচুয়াল ব্রেকআপ হয়েছে? তা হয়েছে, কিন্তু আমার পক্ষ থেকে ব্রেকআপের কারণ ছিল, যদিও আমি সেটা প্রকাশ করিনি। কারণ কি? ও আমাকে দীর্ঘদিন ধরে ওর বেড পার্টনার বানানোর চেষ্টা করেছে। ওকে সন্দেহ করার আরেকটা কারণ হচ্ছে, ওর সাথে আমার সম্পর্ক ছিল। ও প্রায় বলতো, আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে সারা জীবন জ্বালিয়ে মরব। কোনোভাবেই সুমন এসব করছে না তো? আমি বুঝতে পারছি না। আমি কি সুমনকে কিছু জিজ্ঞাসা করব? আমার মনে হয় না জিজ্ঞাসা করে কোনো লাভ। সে এরকম করে থাকলে কখনো স্বীকার করবে না। এখন তাহলে কি করা যায়? আমি ভাবছি, আপনিও ভাবুন। বিয়ের আর 6 দিন। 2-3 দিনের মধ্যে পারিবারিকভাবে আপনাদের বাড়ির সাথে আমাদের বাড়িতে যোগাযোগ হবে। এর আগেই তাকে খুঁজে বের করতে হবে। ঠিক। অহনার সাথে কথা শেষ করে আমি মনিরের দোকানে চলে গেলাম। সুজন আর ফয়সাল দোকানে বেঞ্চে বসে আছে। আমাকে দেখে ফয়সাল বলল, কিরে, কী অবস্থা? আমি ফয়সালের পাশে বসতে বললাম, এই তো চলছে, বিয়ে নিয়ে খুব ব্যস্ত সময় কাটছে। তোকে ইদানিং এরকম দেখা যায় না। ব্যস্ত কিছু তো যাচ্ছে। সুমন বলে ওঠে, তোর এই চিঠির রহস্য উন্মোচন হলো? আমি, না রে, অযথা এইসব নিয়ে ভাবিস না, কেউ না কেউ ফাজলামি করছে। আমারও তাই মনে হয়। ফয়সাল জিজ্ঞাসা করলো, চা খাবি? আমি বললাম, হ্যাঁ, খাওয়াই যায়। আমি বন্ধুদের কেবল চিঠির ব্যাপারে বলেছিলাম, পরের ঘটনাগুলো আর বলিনি। বন্ধুদের সাথে কথা বলে বিশেষ কিছু লাভ হলো না। রাত প্রায় 12টা পর্যন্ত ওদের সাথে কাটিয়ে আমি বাসায় ফিরে এলাম। চাচাতো 2 ভাই বাদে সবাই ঘুমিয়েছে। আমি আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বারান্দায় গিয়ে বসে একটা সিগারেট ধরলাম। আমার সাথে কারো কোনোদিন ঝগড়া বিবাদ হয়নি। খুব বেশি মানুষের সাথে আমার মেশা হয় না, তাই শত্রুও থাকবার কথা নয়। কিন্তু যে এই জঘন্য কাজগুলি করেছে, সে নিশ্চয় আমার প্রতি ক্ষোভ থেকেই করেছে। কাউকে কি নিজের অজান্তে আমি কখনো কষ্ট দিয়েছি? এ যাবৎ যত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, সবার কথা ভাবতে শুরু করলাম। এমন কাউকে খুঁজে পাচ্ছি না যে এরকম উদ্ভট কর্মকাণ্ড করতে পারে। একটা ব্যাপার বারবার মনে হচ্ছে, ঘটনাটি অনেকটা এমনও হতে পারে, কেউ একজন অহনাকে প্রস্তাব পাঠিয়ে ব্যর্থ ক্ষোভে এসব করছে। কিন্তু কে? সুমন নাকি অন্য কেউ? সুমনের ব্যাপারে সকালে খোঁজ খবর নেব ভাবছি। আমি অহনাকে মেসেজ পাঠিয়ে আমাকে সুমনের ফোন নাম্বার, ফেসবুক আইডি দিতে বলে দিলাম। বেশ রাত হয়েছে, চোখের পাতা জোড়া লেগে আসছে। আমি বারান্দা থেকে উঠে গিয়ে বিছানায় এলিয়ে দিলাম। সকালবেলা বাবা আমাকে ঘুম থেকে ডেকে তুলল।
তোর অফিসে সবাইকে কার্ড দিয়েছিস? আমি বিছানায় উঠে বসতে বসতে বললাম, না এখনও দেওয়া হয়নি। এখনও দিস নাই কেন? এত দেরি করলে চলবে? সবাই তো ব্যস্ততায় থাকে। বিয়ের ব্যাপার আগের থেকে সবাই না জানলে তারা সময় সুযোগ রাখবে কী করে? হাত মুখ ধুয়ে নাস্তা করে অফিসে গিয়ে সবাইকে কার্ড দিয়ে বাবা ঘর থেকে বের হয়ে গেলেন। আমি বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে কাপড় বদলে নিলাম। এরপর নাস্তা করে কার্ড নিয়ে অফিসে চলে গেলাম। অফিসের সবাইকে বিয়ের কার্ড দিয়ে আমি রাকিবকে ডেকে বললাম, 1 কাপ কফি খাওয়াবে রাকিব? রাকিব হাসি মুখে বলল, ভাইয়া আপনি একটু বসুন, আমি নিয়ে আসছি। অহনা রাতে সুমনের ফোন নম্বর আইডি লিঙ্ক আমাকে মেসেজে পাঠিয়েছে। অফিস থেকে বের হয়ে সুমনের ফোন নম্বরে ফোন করব বলে মন স্থির করলাম। কিছুক্ষণের মধ্যে রাকিব কফি বানিয়ে নিয়ে এলো। কফির কাপ শেষ করে আমি অফিস থেকে বের হলাম। অফিসের সামনে দাঁড়িয়ে আমি সুমনের ফোন করলাম। ফোন ধরলো তার স্ত্রী পিয়া। পিয়া জানালো সুমন BR আম্বেদকর হাসপাতালে 1024 নম্বর কেবিনে ভর্তি আছে। সে খুব অসুস্থ। আমি সোজা বিআর হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে পৌঁছে আমি 1024 নম্বর কেবিনে চলে গেলাম। সুমন কেবিন বেডে শুয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ অসুস্থ। অহনা যেই সুমনের ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিয়েছে তার সাথে এই সুমনের কোনো মিল নেই। আমি সুমনের ছবি দেখেছি। সে দেখতে উজ্জ্বল শ্যামলা, স্বাস্থ্য বেশ ভালো। তাকে আমার প্রাণবন্ত একজন মানুষ বলে মনে হয়েছে। এখন যাকে দেখছি তাকে দেখে কষ্ট হচ্ছে। মুখ হা করে শ্বাস নিচ্ছে। শরীর শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে। সুমনের স্ত্রী প্রিয়া বলল, মাসখানেক আগে সুমনের ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। কেমোথেরাপি নিতে তারা ঢাকায় এসেছিল, কিন্তু থেরাপি নেবার আগে ডাক্তাররা জানিয়ে নিয়েছে সুমনের লিভার পুরোপুরি অকেজো হয়ে গেছে। তাদের করার মতো কিছুই নেই। হাসপাতাল থেকে বহু বের হয়ে হাঁটতে হাঁটতে পান্থকুঞ্জ পার্কে গিয়ে বসলাম। সুমনকে দেখার পর থেকে মনটা খারাপ হয়ে গেল। কয়েকদিনের মধ্যে কী অবস্থা হয়েছে মানুষটার। বেশ কিছুক্ষণ চুপচাপ পার্কে বসে থেকে অহনাকে ফোন করলাম। অহনা ফোন ধরতে করলো, সুমন ওখানে গিয়েছিল? আমি প্রত্যুত্তরে বললাম, হ্যাঁ। কথা হয়েছে? আমি দীর্ঘশ্বাস পেয়ে বললাম, সুমন কথা বলার মতো অবস্থায় নই। আপনি BR আম্বেদকর হাসপাতালে 1024 নাম্বার কেবিনে গিয়ে সুমনকে একবার দেখে আসুন। সে সম্ভবত আর বাঁচবে না। হোয়াট? আমি ফোন রেখে দিলাম। মানুষ মরণশীল। সে যে কোনো সময় যে কারো মৃত্যু হয়ে যেতে পারে। এরপরও মানুষের কত অহংকার। মানুষ মানুষের সাথে কত রকম প্রতারণায় লিপ্ত। পৃথিবীতে মানুষ এবং সকল প্রাণীর জন্য মানুষের মতো ভয়ঙ্কর আর কেউ নেই। আমার বিয়ে ভাঙার জন্য যে উঠে পড়ে লেগেছে সেও একজন মানুষ। মানুষের কারণে এই পৃথিবীতে শান্তি নেই। দুপুর পেরিয়ে গেছে, খুব ক্ষুধা লেগেছে। আলম নামের একটা রেস্তোরাঁয় বাংলা মোটরে আছে। খাবার মোটামুটি ভালো, কিন্তু রেস্তোরাঁয় খেতে ইচ্ছে করলো না। কিন্তু গাড়ির হর্ন সহ্য করছে না। আমি পার্কের বেঞ্চ থেকে উঠতে যাব এমন সময় ফোনে মেসেজ আসার শব্দ। পকেট থেকে ফোন বের করে দেখলাম দীপা মেসেজ পাঠিয়েছে। মেসেজে শেষ লিখিয়েছে, কী অবস্থা ভাইয়া, কেমন আছেন? আমাকে কি চিনতে পেরেছেন? আমি দীপা। আমি প্রতি উত্তরে মেসেজ না পাঠিয়ে দীপার নাম্বারে ফোন করলাম। দুবার রিং বাজতে দীপা ফোন ধরে জিজ্ঞাসা করলো, কেমন আছেন? এই তো ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো। কি করছেন ভাইয়া? দুপুরে খেয়েছেন? বসে আছি, খাওয়া দাওয়া হয়নি। ওমা, দুপুর 2:30 বেজে গেছে, এখনও খাননি? মনটা ভালো নেই। কি হয়েছে ভাইয়া? অহনার ব্যাপার নিয়ে কি খুব মন খারাপ? আমি কিছু বললাম না। দীপা বলল, গতকাল তো অহনার সাথে সামনাসামনি কথা বললেন, কিছু ঠিক হয়নি? আমি বললাম, না ভাইয়া, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলুন আপু। কথাটা আসলে বলা ঠিক হবে কিনা জানি না, তারপরে বলছি, দেখুন ভাইয়া, অহনা আমার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু ওর এই ব্যাপারটা আমার ভালো লাগছে না। এসব না বোঝার কি আছে? আমি কত বছর করে বললাম, দেখ ছবিগুলো তো ফেক হতে পারে। ও আমার কথা শুনছে না। আর আপনি তো পড়ে আছেন অহনার পিছনে। পৃথিবীতে কি মেয়ে মানুষের অভাব পড়েছে যে আপনাকে এই সামান্য ব্যাপার নিয়ে সন্দেহ করেছে? তাকে নিয়ে সারা জীবন সংসার করবেন কি করে বলুন? আমি বললাম, আপু, বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকে দাওয়াত করা হয়ে গেছে। এমন সময় বিয়েটা না করলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? তা অবশ্য ঠিক। আরেকটা ব্যাপার হচ্ছে, বিয়ের চেয়ে বড় বিষয় আমার চরিত্র নিয়ে যেই প্রশ্নটা উঠেছে, আমি তা থেকে মুক্তি পেতে চাই। এখন কি করবেন? যে এসব ঘটিয়েছে তাকে খুঁজে বের করবে? ব্যাপারটা তো সহজ হবে না বলে মনে হচ্ছে। যে এসব করেছে সে তো নিজেরকে লুকিয়ে রাখছে। সে নিজেকে প্রকাশ না করলে কিভাবে খুঁজে বের করবেন? মনে করুন আমি করেছি, আমি কি আপনাকে বলবো যে আমি করেছি? আমি হেসে দিয়ে বললাম, আপনি এমন করলে অহনা আপনাকে ধরে ফেলতো। তা ঠিক বলছেন। আচ্ছা আপু, এখন তাহলে রাখি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আর এত বেশি চিন্তা করবেন না। ফোন রেখে আমি পার্ক থেকে বের হয়ে শাহবাগ পর্যন্ত হেঁটে একটা রিক্সা নিলাম। TSC হয়ে
দোয়েল চত্বরের দিকে যাবার সময় হঠাৎ রাকিব ফোন করলো। আমি ফোন ধরতে রাকিব তাড়াহুড়ো করে বলে উঠলো, ভাইয়া আপনার সাথে খুব দেখা করার প্রয়োজন। কেন রাকিব, কি হয়েছে? একটা সমস্যা হয়েছে। এই কি হলো বলো? ভাইয়া ডিউটিতে তো ফোন করে কথা বলা নিষেধ, একটু পর স্যারেরা ডাকেন, তাছাড়া কথাগুলো সামনাসামনি বলতে হবে। আচ্ছা আমি বসকে ফোন করে ব্যবস্থা করছি, তুমি আমার বাসায় চলে এসো। আমার বাসা তো চেনো? ভাইয়া বাসা তো চিনি না। আচ্ছা ধূপখোলা মাঠে এসো, আমাকে ফোন করো, আমি বলে দিব। আর রাকিবের সাথে কথা বলা শেষ করে আমি বসকে ফোন করলাম। বস বললেন অফিসে কয়েকজন অতিথি আসবে, রাকিবকে গিয়ে তাদেরকে নিয়ে আসতে হবে। অতিথিরা আসার পর রাকিব ছাড়তে পারবেন। আমি বাসায় ফিরে গোসল খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে বিকাল 4টার দিকে ধূপখোলা মাঠে এসে বসলাম। একটা সময় মাঠের চারপাশ ফাঁকা ছিল, খুব বাতাস থাকতো। বর্তমানে মানুষ চারিতলে বহুতল ভবন দোকানপাট করে মাঠের বাতাস প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে। খুব গরম লাগছে, একটু বাতাস নেই। ঘণ্টাখানেক থেকে ধূপখোলা মাঠে বসে আছি, সন্ধ্যার আগে রাকিবের সাথে দেখা হবে বলে মনে হচ্ছে না। আমি আবার বাসায় ফিরে গিয়ে বারান্দায় গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যে বাবা বারান্দায় এসে বললেন, আগামীকাল অহনাদের বাড়িতে কাকে কাকে পাঠাবো যায় রে? আমি বললাম কেন বাবা? বাবা কপাল কুঁচকে বললো, শাড়ি গহনা পাঠাতে হবে না? ও হ্যাঁ। কখন পাঠাবে? বিকালের দিকে গেলে ভালো হয় না? বিকালের দিকে রোদটা কম থাকে। তোর মা যাক, সাথে আর কে কে যাবে? রিফাত সিফাতকে পাঠিয়ে দিন। কাকা গেলে ভালো হয়, আপনি যাবেন না? আমি যাব না রে? তাহলে ছোট খালা আর কাকাকে ফোন করে বলে দিন চলে আসতে। খালাকে বলবেন সেতুদেরকেও যেন নিয়ে আসে। কালকে কি তোর কোনো কাজ আছে? কেন বাবা, ফ্রি থাকলে তোকেও নিয়ে বের হতাম। বারবার গাড়ি ভাড়া করতে আর ভালো লাগে না। নিজেদের একটা গাড়ি দরকার, একটা গাড়ি কিনে ফেলি, কি বলিস? গাড়ি কেনার কথা শুনে আমার খুশি হবার কথা ছিল, কিন্তু খুশি হতে পারলাম না। গাড়ি কিনতে গেলে অনেক সময় নষ্ট হবে, আমার হাতে খুব সময় কম। আমি হাসি মুখে বললাম, এতদিন বুঝলে আমার গাড়ি দরকার? বাবা বললেন, যাবি নাকি বল, আমি কাল সকালেই জানাই। একটু কাজ আছে। আচ্ছা জানাস। বাবার কথা বলা শেষ করে আমি ছাদে গিয়ে বসলাম। ছাদে ইতিমধ্যে আমার গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য মঞ্চ বানানো হয়েছে। আমার ভীষণ চিন্তা হচ্ছে শেষ পর্যন্ত এসব টিকবে তো। অহনা সুমনকে দেখে এসে সন্ধ্যার দিকে আমাকে ফোন করে কাঁদো কাঁদো বলে বলল, কি অবস্থা হয়েছে মানুষটার? আমি বললাম, আপনার সাথে কি কোনো কথা হয়েছে? আমি তখন গিয়েছিলাম, তখন ঘুমিয়েছিলেন। অহনা কাঁদতে কাঁদতে বললেন, কথা হয়েছে? আমি যাবার কিছুক্ষণ আগে ও ঘুম থেকে জেগেছে, আমাকে দেখে কেঁদে ফেলেছে, পাশে বসে অনেকক্ষণ কেঁদেছে। এরপর অহনা চুপ করে রইল। আমি কিছু বলতে পারলাম না। এরকম পরিস্থিতিতে মানুষকে আমি সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাই না। বেশ কিছুক্ষণ পর ফোন ধরে রাখার পর অহনা নিজের থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দিল। অহনা ফোন রাখতে দিতে আমি আর রাকিবকে ফোন করলাম। রাকিব ফোন ধরে জানালো ও এইমাত্র অফিস থেকে ধূপখোলার মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাকিব আস্তে আস্তে কম করে হলেও ঘন্টাখানেক সময় লাগবে। আমি একটা সিগারেট ধরিয়ে ছাদের এক কোণে বসে কয়েকদিনের কথা ভাবতে শুরু করলাম। হুট করে একটা চিঠি আসলো। এরপর আসলো কুরিয়ার। অহনাদের বাড়িতে কুরিয়ার পাঠানো হলো। যে কুরিয়ার করেছে সে তার ফোন নাম্বার ভুল দিয়েছে। আমাদের বাড়ির ঠিকানা জানে, আবার অহনাদের বাড়ির ঠিকানাও সে জানে। সুমনের সাথে অহনার সম্পর্কের কথা তো অহনার পরিচিত ছাড়া কেউ জানার কথা না। অহনার সাথে গতকাল দেখা হবার ব্যাপারটা দীপা জানলো কি করে? আসলে তো দীপা জানলো কি করে? অহনার কাছ থেকে সেরকম তো মনে হচ্ছে না। আমি সিগারেট ছুঁড়ে ফেলে অহনাকে ফোন করলাম। অহনা ফোন ধরে চুপ করে রইল। আমি বললাম, আপনার সাথে কিছু কথা ছিল। আপনার মানসিক অবস্থা ভালো নেই, বুঝতে পারছি না বলবো নাকি বলবো না। অহনা মৃদু হেসে বলল, বলুন, আমি ঠিক আছি। আপনার বন্ধু দীপাকে আমার খুব সন্দেহ হচ্ছে। অহনার সাথে সাথে বলল, আপনি পাগল হয়েছেন নাকি? দীপা এসব করবে কেন? ও আমার সবচেয়ে ভালো বন্ধু, আপনি জানেন না? সন্দেহ হবার কারণ আছে, আপনি একটু ভেবে দেখুন। যে এসব করছে সে যেমন আপনার বাড়ির ঠিকানা জানে, তেমনি আমার বাড়িরও ঠিকানাও জানে। বেশ কিছুদিন আগে আমরা বাড়ি বদলেছি। বন্ধুরা ছাড়া বাড়ির ঠিকানা তেমন কেউ জানে না। আমার বন্ধুরা এসব করবে বলে আমি বিশ্বাস করি না। তাছাড়া দেখুন, আমার বন্ধুদের সুমনের সাথে আপনার সম্পর্কের কথা জানার কথা না। আমার সন্দেহ হচ্ছে যে এসব করেছে সে আপনার খুব কাছের মানুষ। দীপা আপনার ভালো বন্ধু, আপনার সাথে তার নানা বিষয় নিশ্চয় কথা হয়। আপনি দীপার কথা বলছেন? দীপাকে সন্দেহ করার কোনো কারণ আছে? গতকাল আপনার সাথে দেখা হবার ব্যাপারে দীপার সাথে কোনো কথা হয়েছে? কই না তো। তাহলে দীপা জানলো কি করে আপনার সাথে আমার সামনাসামনি কথা হয়েছে? ও আপনাকে এরকম কিছু বলেছে? দুপুরবেলা আপনার
সাথে কথা বলার পর ওনার সাথে আমার কথা হয়েছিল, তখন গতকালে আপনার সাথে আমার সামনাসামনি কথা হয়েছে এটাই বলেছে। সে আর কি বলেছে? আমার ব্যাপারে আপনাকে যে বোঝানোর চেষ্টা করেছে, আপনি নাকি কিছুতেই মানছেন না। আমি কেন আপনাকে নিয়ে পড়ে আছি? পৃথিবীতে কি মেয়েমানুষের অভাব আছে? আপনি সত্যি বলছেন? মিথ্যে বলার কোনো কারণ নাই। আর কি বলেছে? আর তেমন কিছু বলেনি। আচ্ছা, একটা কথা বলুন তো, আমার ফোন নাম্বার সে পেয়েছে কোথায়? আপনার কাছ থেকে নিয়েছে? না তো। আশ্চর্য! তাহলে আমার ফোন নাম্বার সে পেল কোথা থেকে? আপনি জিজ্ঞাসা করেননি? না। আমি যেদিন ১ম দীপাকে ফোন করি, সে ফোন ধরে জিজ্ঞাসা করল, "কেমন আছেন ভাইয়া?" আমি তাকে জিজ্ঞাসা করলাম, "আপনি কি আমাকে চিনতে পেরেছেন?" সে বলল, "চিনব না কেন? তার সাথে আগে আমার কখনো কথা হয়নি। আমি কখনো তাকে ফোন নম্বর দেইনি। তাহলে চিনবে কি করে?" ঘটনাটা আমার মাথায় আসেনি। আপনি আমাকে কনফিউজ করে দিলেন। দীপা কেন এরকম করবে? রাকিব ফোন দিচ্ছে। আমি অহনার সাথে কথা শেষ করে রাকিবের ফোন ধরলাম। ও ধূপখোলা মাঠে এসে দাঁড়িয়ে আছে। আমি ছাদ থেকে নেমে মাঠের দিকে গেলাম। রাকিবের সাথে দেখা হবার পর ওকে নিয়ে চা খেয়ে মাঠের এক কোণায় গিয়ে বসে আমি একটা সিগারেট ধরিয়ে জিজ্ঞাসা করলাম, "রাকিব, কি যেন বলতে চাইছিলে?" রাকিব বিব্রত গলায় বলল, "ভাইয়া, আমি একটা অপরাধ করে ফেলেছি।" "কেমন অপরাধ?" "আপনাকে না জানিয়ে আপনার একজন ফেসবুক বন্ধুকে রিকোয়েস্ট দিয়েছি। এখানে অপরাধের কি আছে? তারপরেও অনুমতি নেওয়ার দরকার ছিল। এটা কি তোমার গুরুত্বপূর্ণ কথা ছিল?" "না ভাইয়া, কথাটা ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। এত না ভেবে বলো।" "ভাইয়া, দীপালি চৌধুরী কি আপনি চেনেন?" "হ্যাঁ, চিনব না কেন? কি হয়েছে বলো?" রাকিব পকেট থেকে ফোন বের করে দীপার সাথে ওর হওয়া কথোপকথন চ্যাট বের করে দিয়ে বলল, "ভাইয়া পড়ুন।" রাকিবের সাথে দীপার গত ১ মাসের কথোপকথন। ৭ই জুন ২০২১। "হ্যালো আপু, কেমন আছেন?" "ভালো। আপনি কেমন আছেন?" "আমি ভালো। আপু, আপনি তো আমি তো আপনার চেয়ে অনেক ছোট। আমাকে তুমি অযথা তুই বললে খুশি হব।" "আচ্ছা। আপু কি করছেন?" "বসে আছি। তুমি কি করছো?" "রান্না করছি আপু।" "তুমি রান্না করছো কেন? বাসায় কেউ নেই?" "আপু, আমি তো মেসে থাকি। বুয়া দুদিন আসছে না।" "ও, তুমি রাঁধতে পারো মোটামুটি। এখন কি করছো?" "আলু ভাজি করছি।" "ওয়াও! একদিন আমাকে দাওয়াত করো।" "আচ্ছা।" ১২ জুন ২০২১। হ্যালো আপু, কি অবস্থা? কেমন আছো? আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো না। কেন আপু, শরীর খারাপ? মন খারাপ? কেন আপু, কি হয়েছে? এমনিতে বলা যাবে না। কোনো রিপ্লাই নেই। আপু, হ্যালো আপু, কি কিছু হয়েছে? মন খারাপ কেন? কোনো রিপ্লাই নেই। ১৬ই জুন ২০২১। কেমন আছো? ভালো না। কেন আপু? এমনিতেই। মন খারাপ? কোনো রিপ্লাই না। রাত ২টা। আপু, মন ভালো হয়েছে? না। আমাকে বলা যাবে? জেনে কি করবা? আপু, আমার আপনার মতো একজন বোন ছিল। সে সে আমি যখন ছোট থাকতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনাকে আপু বলে ডাকি। আমার মন খারাপ থাকলে আমারও খারাপ থাকে। কে বলেছে তোর বোন নাই? এখন থেকে আমি তোর বোন। এখন থেকে আমাকে তুই করে বলবি। আচ্ছা, আপু, তোমার মন খারাপ কেন? কিছু ভালো লাগে না রে। যাকে আমি চাই সেই আমার জীবন থেকে হারিয়ে যায়। ঘুমাও, পরে কথা হবে। ২৫শে জুন। কেমন আছো? ভালো না। তোমার সবসময় এত খারাপ থাকো কেন আপু? ভাইয়া, তোকে একজনের ছবি পাঠাচ্ছি। তুই কম্পেয়ার করে আমাকে সত্যি জানাবি কে বেশি সুন্দর, সে নাকি আমি। মিথ্যে বলবি না। আচ্ছা। দীপা অহনার ছবি পাঠিয়েছে। রাকিব লিখেছে, "তুমি বেশি সুন্দর আপু। এতে কোনো সন্দেহ নেই। মিথ্যে বলছিস না আপু। বোনকে কি কেউ মিথ্যে বলে?" "আচ্ছা বাবা।" "কি করছো আপু?" "বসে আছি।" "কেমন আছো?" "খুব ভালো।" "আজকে হঠাৎ এত ভালো?" "আজকে আমি অনেক খুশি।" "এত খুশি হবার কারণ?" "ভাইয়া কেমন আছিস?" "ভালো।" "তুমি কেমন আছো?" "ভালো রে। তুমি তো আর বললে না কি? ওইদিন এত খুশি ছিলে কেন?" "তোকে একটা মেয়ের ছবি দিয়েছিলাম না? ওর বিয়েটা ভেঙে গেছে। এতে তুমি খুশিও কেন?" "ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে আমি ভালোবাসি। বিয়ে ভাঙলো কেন?" "কে ভেঙেছে? ছেলেপক্ষ?" "না রে, আমি ভেঙে দিয়েছি।" "তাহলে তো খুব ভালো হয়েছে, কিন্তু কিভাবে ভাঙলে?" "পরে বলবো।" রাকিবের সাথে দীপার মেসেজের মাধ্যমে কথাবার্তা এই পর্যন্ত। এছাড়া মাঝে মধ্যে ফোন কলে দীর্ঘ সময় কথা হয়েছে। আমি রাকিবকে জিজ্ঞাসা করলাম, "তুই কি শেষ পর্যন্ত অহনাকে চিনতে পেরেছিস?" "জি ভাইয়া।" "কিভাবে চিনলে?" "আজ দুপুরে ফিরোজ স্যার সবাইকে ভাবির ছবি দেখাচ্ছিল। সেখান থেকে দেখেছি।" "ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি কি জানো তুমি আমার কত বড় উপকার করেছো?" "কেমন ভাইয়া?" "রাকিব কয়দিন আগে অহনাদের বাসায় একজন কুরিয়ার করে আমার অশালীন ছবি পাঠিয়ে বিয়ে ভেঙে দিয়েছে। ছবিগুলো ফেক। আমি এই কয়দিন অনেক চিন্তা করেও কে এমন কাজ করছিল ধরতে পারছিলাম না। আর সন্ধ্যা থেকে দীপাকে সন্দেহ করছিলাম, কিন্তু প্রমাণ পাচ্ছিলাম না। তুমি আজকে রাতে আমাদের বাসায় থাকো। কাল সকালে তোমাকে নিয়ে তোমাদের ভাবিদের বাসায় যাব।
তোমার আপুর কর্মকাণ্ড ফ্ল্যাশ করে দিলে সমস্যা নেই তো? ভাইয়া কী যে বলেন! রাতে রাকিবকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমি অহনাকে ফোন করে বুঝলাম খুশির সংবাদ আছে। সব প্রমাণ পাওয়া গেছে। আপনি দীপাকে সকাল 10টার দিকে আপনাদের বাসায় আসতে বলেন। অহনা জিজ্ঞাসা করলো, কোত্থেকে প্রমাণ পেলে? সরি, কোত্থেকে প্রমাণ পেলেন? কাল সকালে বলবো। আর হ্যাঁ, দীপাকে কিন্তু এসব ব্যাপারে কিছু বলো না। সরি, বলবে না। সে যেন কিছু জানতে না পারে। আচ্ছা। ঘুমানোর আগে বিছানায় শুয়ে অনেকক্ষণ ভাবলাম, না হয় দীপা আমাকে ভালোবাসে। কখনো। তাহলে বলল না কেন? সে তো আমাকে কবে থেকে চেনে। অহনার সাথে বিয়ের কথাবার্তা হবার সময় থেকে নাকি তারও আগের থেকে? মিথ্যা আশ্রয় নিয়ে ভালোবাসার মানুষটিকে পাওয়া। সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলে বাবা বলল, যাবি আজকে? আমি বিছানায় উঠে বসে বললাম, বাবা, আজ একটা কাজ আছে, কাল যাব। আচ্ছা, কাল তাহলে মিস করিস না। এখন উঠে হাত মুখ ধুয়ে নাস্তা কর। আমি বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে রাকিবকে নিয়ে নাস্তা করে সকাল 9:30টায় অহনাদের বাসায় চলে গেলাম। আমি, রাকিব, অহনা আর অহনার বাবা বসার ঘরে বসে আছি। অহনা রাকিবের ফোনে দীপার মেসেজ পড়ছে আর জোরে জোরে শ্বাস চাচ্ছে। আমি আর রাকিব মাথা নিচু করে বসে আছি। অহনার বাবা আমার দিকে তাকিয়ে দাঁত কিরমির করছে। মনে হচ্ছে তিনি আমাকে এই মুহূর্তে চিবিয়ে খেয়ে ফেলতে পারলে শান্তি পান। দীপা সকাল 10টার পর অহনাদের বাসায় চলে আসলো। বসার ঘরে ঢুকতে গিয়ে রাকিবকে দেখে তার হাসি মুখ এক মুহূর্তে চুপসে গেল। হবু শ্বশুরমশাই দীপাকে বললেন, আসো মা, আসো। দীপা শ্বশুরমশাইয়ের পাশে সোফায় গিয়ে বসলো। আমি আনন্দিত গলায় বললাম, মিস দীপা, ঘটনাটি কি আপনি বলবেন নাকি রাকিব দেখাবে? দীপা মাথা নিচু করে বসে রইল। শ্বশুরমশাই বললেন, ঘটনা কি? দীপা একবার মাথা উঁচু করে কিছু বলতে গিয়েও আবারও মাথা নিচু করে ফেলল। আমি অহনার বাবাকে বললাম, বাবা, আপনি যে ছবিগুলোর কারণে আমাকে লম্পট বলেছিলেন, সেই ছবিগুলো মিথ্যে ছিল। ছবিগুলো ওনার বানানো। শ্বশুরমশাই দীপার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে কি যেন ভাবতে শুরু করলেন। অহনা দীপার দিকে ঘৃণা চোখে তাকিয়ে বলল, দীপা, তোকে আমি এত বিশ্বাস করতাম আর তুই এমন করলে? ছি ছি। শ্বশুরমশাই কিছুই বোধগম্য হচ্ছে না। তিনি বিরক্ত মুখে অহনাকে বললেন, কি হচ্ছে এসব? অহনা বলল, বাবা, তোমাকে আমি পরে সব বুঝিয়ে বলবো। দীপা কোনো কথাই বলছে না। অহনা ফের দীপাকে বলল, তুই এসব করলি? আমাকে একটাবার বলতে পারলি না? দীপা সোফা থেকে উঠে চেঁচিয়ে বলল, করেছি, বেশ করেছি বলে দরজা দিয়ে বের হয়ে চলে গেল। বিয়ের মাসখানেক পরের কথা। রাতে অহনাকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছি। বাগুড়া যাব ঠিক করেছি। বাগুড়ায় গিয়ে ঘুরে ফিরে বাড়ি ফিরবো। সিরাজগঞ্জ পেরিয়ে অহনাকে বললাম, দীপা মেয়েটার খবর কি? অহনা চট করে বলল, ওর খবর আমি জানবো কি করে? বেস্ট ফ্রেন্ড না? খোঁজ খবর রাখবে না? ওরকম বেস্ট ফ্রেন্ড আমার দরকার নেই। মেয়েটার মাথায় কিন্তু বেশ বুদ্ধি আছে। অহনা কোনো কথা বলল না। আমি বললাম, যদি শেষ পর্যন্ত দীপার কর্মকাণ্ড ধরা না পড়তো তাহলে কি হতো বলো তো? অহনা ঘুম ঘুম করে বলতো, কি আর হতো? তোমার সাথে আমার বিয়েটা হতো না। আরও একটা ঘটনা হতো। কি? আমি গলায় রশি দিয়ে মরতাম। হোয়াট? সত্যি কথা বললাম, এমন সুন্দর বউ পেয়ে হাতছাড়া হয়ে গেলে গলায় রশি দেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? খুব পটানোর চেষ্টা হচ্ছে, তাই না? বিয়ের আগে তো প্রেম করতে পারলাম না, এখন একটু চেষ্টা করলে ক্ষতি কি? অহনা হাই তুলতে বলল, ঢং না? বুঝি বুঝি, আমি সব বুঝি। আর কি কি বোঝো? অহনা বিরক্ত হবার ভঙ্গি করে বলল, শাট আপ অ্যান্ড ড্রাইভ। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।